কি শিক্ষা দিচ্ছে আপনাদেরকে আমার থেকে। এখানে হয়তো অনেকে টাকার জন্য আসে। টাকা হচ্ছে একটা জিনিস, আপনি যদি নিয়ত রাখেন যে আমি আজানের ডাক শোনার জন্য ঘরের জানালা রাখবো, আপনি নিশ্চিত থাকেন ওই জানালা দিয়ে বাতাসও আসবে, ওই জানালাতে কি আসবে, আলো আসবে। নিয়তটা কি ছিল? যে আজানের ডাক শুনবো। ঠিক আমি এতটুকু বলতে পারি, ওয়ার্ল্ড মিশন 21 আপনি হয়তো বা টাকার জন্য আসছেন, কিন্তু টাকা হয়ে গেছে এখন এটা অনেক পিছনের বিষয়। কিন্তু এখানে যে আন্তরিকতা, ভ্রাতৃত্ববোধ, যে জিনিসটা, যে সম্পর্কটা তৈরি হয়, এটা আমি অন্য কোনো সেক্টরে আমি দেখি নাই। আমি এতটুকু বলতে পারি, গত 2 দিনে আমি কাউকে বলতে হয়নি যে ভাইয়া আপনি একটু পরে আসেন, আপনি কেন খাবারে ডিস্টার্ব করছেন, কেন আপনি টুকটা বিশৃঙ্খলা করছেন, আমাকে একটা বারের জন্য বলতে হয়নি। যেহেতু আমি এই লাইনে এই জায়গাটা দেখতেছি, আমার কাছে আমি এতটুকু আপনাদেরকে ধন্যবাদ জানাই, আপনাদের সহযোগিতা, আপনাদের আন্তরিকতা, আমি ব্যক্তিগতভাবে আমি মুগ্ধ। এবং আপনারা হয়তো জানেন না, আমি এতটুকু বলতে পারি, আপনার গাড়ি বলি, আপনার আমাদের হোটেল বলি, যে জায়গায় প্রত্যেকটা ব্যক্তি বলছে ওদের ভিতরে একটা ডিসিপ্লিন আছে। তাহলে আপনাকে এতটুকু বলতে পারি, আপনি হয়তো বা আজকে ওয়ার্ল্ড মিশন টাকার জন্য করতেছেন, আমি এতটুকু বলতে পারি, আমি মাদারুল ইসলাম নাইমকে আমি যদি আজকে এই সেক্টরে না থাকতাম, আমাকেও চিনতো না। যখন আজকে ঘুরতে যায় অনেক আসা বলে স্যার একটু ছবি তুলি। আসলে কি যেদিন প্ল্যান দেখাইছে ওদিন কিভাবে বলছে যে আপনাকে যেখানে দেখবো ওইখানে সম্মান করবে, যেখানে দেখবো ওইখানে ছবি উঠাবে। আপনার আপলাইন কি এরকম কোনো প্ল্যান দেখাইছে? দেখাইছে শুধু টাকা ইনকাম করা যায়, তাই না? দেখাইছে শুধু এখান থেকে প্রোডাক্ট নেন, টাকা ইনকাম করেন, এই সুযোগটা। কিন্তু সত্য কথা বলেন তো, আজকে আমি কুমিল্লার ছেলে, আজকে আমি কক্সবাজারে কথা বলতেছি, আজকে আমি ইনানি যাচ্ছি, হিমচরে যাচ্ছি, কেউ না কেউ আমাকে ডাক দিয়ে বলতেছে স্যার কেমন আছেন, ভালো আছেন, কি অবস্থা? কি দেখাইতে কোনোদিন? কোনদিনে দেখাই নেই। তাই আপনাকে এতটুকু বলতে পারি, আপনি এখন জাস্ট সামান্য একটু পেয়েছেন, সামনে অনেক কিছু পাবেন, শুধু ধৈর্য সহকারে বসে থাকতে হবে। আপনি যে ট্রেনে উঠছেন, এই ট্রেন কিন্তু চট্টগ্রাম থেকে ঢাকা পৌঁছাবে, কিন্তু সুন্দর থেকে কুমিল্লা স্টেশনে নামার দরকার নাই। তাহলে আপনি সুন্দর কুমিল্লা দেখবেন, ট্রেন কিন্তু ঢাকা চলে যাবে। আপনি লেগে থাকতে হবে বগির সাথে, ইঞ্জিনের সাথে। যখন ইঞ্জিন ঢাকা পৌঁছাবে, আপনিও পৌঁছাবেন। আজকে বিরোধী মামুন ভাই কথা বলে গেছে যে বিশাল টিম আমি চিনি না, ওই যে উনি ইঞ্জিন ছিল, ওনার সাথে বগি ছিল, আজকে সাইড ভাই ওই জায়গায় বগি নিয়ে আসলেন, ওনার সাথে আছে। আজকে সাইড ভাই ছিল, লেগেছিল, কিন্তু শেষ পর্যন্ত ধরে রাখতে পারেন। ওই সৌন্দর্য কুমিল্লা স্টেশন দেখছে, নাই না গেছে, আইসা দেখে তো ট্রেন চলে গেছে। আমি কি ওই ধরনের ব্যক্তি হব? আমি বিশ্বাস করি আপনার কাছে আমি এরকম উদাহরণ দিয়ে হাজারো উদাহরণ দিতে পারবো, যেগুলো মার্কেটিং প্ল্যান আমার আপলাইন দেখায়নি, যেগুলো কোথাও বলে নাই, কিন্তু আজকে এগুলা পাচ্ছি। বিশ্বাস করেন, আমি সন্ধ্যার পর আমার মাথা ব্যথা, আমি একটু শুয়েছিলাম, শুনছি শুধু একটু মাথা ব্যথা, একজন ওষুধ এনে দিচ্ছে, একজন আমার মাথাটা ইয়ে করে দিচ্ছে। আমার বিশ্বাস করেন আমি আর শুয়ে থাকতে পারি নাই, আমি প্রোগ্রামে চলে আসছি। আপনি বলবেন টাকা তোলে, এগুলো কি মার্কেটিং প্ল্যানে দেখাইছে? না, আপনি তো টাকার জন্য নেটওয়ার্ক মার্কেটিং করেন, তবে টাকা তো নেটওয়ার্ক মার্কেটিং এর বাইরে অজস্র পাওয়া যায় রে ভাই। তাহলে আপনি এখানে কেন কাজ করবেন? এখানে যে জিনিসগুলো আপনি পাবেন, এগুলো আগে হিসাব মিলাই নেন জীবনের সাথে। আগে জীবনটাকে এমন ভাবে ধরেন না যে ছুটছেন জীবনে কি আছে না আছে, আজকে এখানে, কালকে এখানে, পরশু এখানে। একটু স্থির হন, স্থির হয়ে নিজেকে প্রশ্ন করেন, আমি কোথায় দৌড়াচ্ছি, কোথায় যাচ্ছি। আমি বিশ্বাস করি আপনি যদি নিজেকে একটু প্রশ্ন করতে পারেন, নিশ্চিত করে বলতে পারি সৃষ্টিকর্তা আপনার সফলতা থাকবে না, সৃষ্টিকর্তা আপনাকে দিবে। শুধু খালি আপনার ওই জায়গাটা কাজ করতে হবে। আমি আরেকটা কথা বলবো, যেহেতু আমরা সম্পূর্ণ ট্যুর এবং অনেক কথা বলার আছে, যেহেতু আমাদের এখানে এমডি স্যার আছে, আমাদের জোনাল অ্যাডমিনরা আছে, আমি এতটুকু বলতে পারি, আমি না কথা বলার মতো টেবিলের সামনে এসে, স্টেজের সামনে এসে এই সাহস ছিল না। আমি যখন ক্লাসে পড়াশোনার জন্য স্যার ডাকতে বলতো তুমি আজকে পড়াবো, অনেক দিন মাইর খেয়েছি যে স্যার আমি পড়া বলতে পারবো না, লেখে দেই। এরকম অনেকে হয়, কি আমি কি মিথ্যা বলছি? অনেকে সাহস করে আসে টিচারের সামনে, সবার সামনে, সে অনেক ভালো বলতে পারে, সে অনেক রেজাল্ট ভালো করে, কিন্তু একটু কথা বলার সুযোগ সে পাওয়াতে পারে, সেটা হয় না। কিন্তু আমি এতটুকু বলতে পারি, আমি নাই যে হাজারো লোকের সামনে আমি কথা বলবো, ইনশাআল্লাহ আমাকে ওই নেটওয়ার্ক মার্কেটিং যে শিক্ষা দিয়েছেন, এটা আমার কিছুই হবে না, আমার কাছে মনে হবে না আমি কথা বলতেছি। তা আমি এতটুকু বলতে পারি, আপনারা যারা এখানে আছেন, যেহেতু আমার এমডি স্যার আছেন যিনি, আমি এতটুকু বলতে পারি যে 21 যে ব্যক্তিটাকে আমি নাই
শুধু একটা কথা, ডাইনে বললে ডাইনে যায়, বামে বললে বামে যায়। আপনি জানেন উনি আমাকে কোনোদিন বলে না যে ট্যুর কিভাবে করবে, শুধু বলবে নাইম এটা করে দাও, এটা করতে হবে এই ট্যুরটা। আপনি জিজ্ঞাসা করেন যে 500 লোকের 400 লোকের ট্যুর অ্যারেঞ্জ করছি, আমি 1 মিনিটের জন্য ওনার সাথে টেবিলে বসি নেই, শুধু বলতে ট্যুরটা করতে হবে, কোন গাড়ি নিতে হবে, কোথায় খাবারতে হবে, কোথায় রাখতে হবে, কি করতে হবে বলে নাই। কিন্তু আজকে অন্য প্রতিষ্ঠান হইলে আমাকে স্যার বলে অন্তত 20 দিন আমার ওনার সাথে বসতে হইতো, ডাইরেক্ট কাজ ঘুরার জন্য ওনার সাথে অনুমতি নিতে হইতো, কিন্তু এটা লাগে নাই। আপনি কেন নেটওয়ার্ক মার্কেটিং কাজ করুন, বুঝছেন? টাকা দিয়ে কি সবকিছু পাওয়া যায়? টাকা দিয়ে পাওয়া যায় না। তাই আমি এতটুকু বলতে পারি, ইনশাল্লাহ আপনাদেরকে নিয়ে আসতে কক্সবাজার এমডি স্যার এবং ওয়ার্ল্ড মিশন 21 এতটুকু বলতে পারি, ইনশাল্লাহ শেষ পর্যন্ত আমরা বাসায় যাব আমাদের হাসি মুখে। ইনশাল্লাহ আগামী দিন আপনি গাড়িটা শুধু, আপনি গাড়ি টাকা এগুলো কিছুই না, আপনি এমন একজন ব্যক্তি হবেন সারা বাংলাদেশ আপনাকে চিনবে, এমন একটা ব্যক্তি হবেন আমাকে আপনাকে ফলো করবে। ওই যে মাসুদ ভাই যাচ্ছে, ওই যে নাইম ভাই যাচ্ছে, ওই যে মাসুদ আহমেদ যাচ্ছে, ওই যে ফিরোজ আহমেদ মামুন যাচ্ছে, এরকম অনেকে বলে না, ঠিক এরকম বলবে। শুধু খালি একটু ধৈর্য সহকারে থাকে। আমি আর আপনাদেরকে অনেক কিছু বলবো না, আমি যেহেতু দায়িত্বে আছি, ইনশাআল্লাহ আমাদের রাতের খাবার, আপনারা যারা এই হোটেল এবং বিভিন্ন জায়গায় আছেন, আমাদের 10টা থেকে রাতের খাবার বারবিকিউ। আর আমরা যেহেতু আগামীকালকে রাতে চলে যাব, আমাদের আগামীকাল ঠিক 10:30টার ভিতরে আমাদের যে হোটেলে আছেন আমাদের চেক আউট করতে হবে, কারণ আমাদের টাইমটা হচ্ছে 10:30টার ভিতরে আমাদেরকে সকল রুম ছেড়ে দিতে হবে। আমরা নির্দিষ্ট কিছু রুম আপনাদেরকে, আপনারা যে হোটেলে আছেন আপনাদেরকে আমাদের প্রতিনিধি যে আমাদেরকে, আমি জানতে চাইছি কোন রুমগুলো, এরা বলছে আমাদেরকে রাত্রে জানাইতে পারবে, কারণ কালকে কক্সবাজারে ফুল, কারণ পরের দিন হচ্ছে শুক্রবার, প্রচুর গেস্ট আসবে। তো প্রত্যেকটা হোটেল থেকে আমার কাছে ইনফরমেশন আসছে যে স্যার সবাইকে একটু অনুরোধ করেন, যেমন আমরা প্রথম দিন সকালবেলা এসে 8টা বাজে রুম চাইছি, 7টা বাজে এরকম, কালকে অনেক লোক আসবে এই হোটেলগুলোতে, তাই না? তো সেক্ষেত্রে আমরা 10:30টার ভিতরে আমরা সকালবেলা ফুটবল খেলবো, যেহেতু ফুটবল খেলার পরে এসে গোসল টোসল করে ফ্রেশ হয়ে আমরা আমাদের ব্যাগগুলো রেডি করে আমরা 10:30টার ভিতরে রুম ছেড়ে দেবো। আমরা কিছু নির্দিষ্ট রুম দিয়ে দিব, যে রুমগুলোতে আপনি ব্যাগ রাখবেন, আপনি ওয়াশে যাবেন, একটু রেজা করবেন, ওই রুমগুলোর ভিতরে আমরা সন্ধ্যা পর্যন্ত, মানে রাতের 9টা পর্যন্ত আমরা আমাদের গাড়ি আমরা আসবো। আর কালকে যেহেতু আমাদের অনেকের কেনাকাটা আছে, বিভিন্ন মার্কেটে যাওয়ার আছে, কালকে আমরা দুপুরের পর এবং সকালবেলা যখন আমাদের কাজ থাকবে না, আমরা তখন মার্কেটটা করে আসবো। আর সন্ধ্যা রাতের যখন 9টা আমাদের খাবার শেষে ইনশাল্লাহ আমরা ঢাকার উদ্দেশ্যে আমাদের যে গাড়িগুলা কক্সবাজার থেকে ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, ফরিদপুর যে জায়গায় যাওয়ার ওই জায়গায় চলে যাবে। তো আমরা আপনাদের কাছ থেকে সহযোগিতাগুলো পাবো, আমাকে বলতে হবে ইনশাল্লাহ। আমি এখন পর্যন্ত কাউকে ডাক দিয়ে বলতে হবে ইনশাল্লাহ, আমি এতটুকু বিশ্বাস করি আগামীকালকে 10টাতে কাউকে বলতে হবে না যে আপনি কি এখনো রুম ছাড়েন না। আমি বিশ্বাস করি আমাদের ভিতরে ওই দায়িত্ববোধটুকু আছে, আমরা সর্বোচ্চ সহযোগিতা করার জন্য ওটা প্রস্তুত আছি। আমরা 21 সৈনিক, তাই না? সেই আশা, সেই প্রত্যাশা এবং এমডি স্যারকে আমি বলবো ইনশাআল্লাহ আপনাদের সামনে এমন কিছু বক্তব্য নিয়ে আসবে, এমন কিছু সুযোগ সুবিধা নিয়ে আসবে, আপনারা সর্বোচ্চ ব্যবসা যাবেন। আমরা আবারও কক্সবাজার আসবো, আমরা ইনশাআল্লাহ যতদিন বেঁচে থাকি আমরা কক্সবাজার আসবো, যাব। আমাদের সুন্দর মতো বাসা যেন পুষতে পারি, সবাই সবার জন্য দোয়া করে, এবং সবাই যেন ভালো থাকেন, এই বলে আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। Thank you very much. Thank you very much. Our honorable Kumilla General Admin, Mr. Mazharul Islam Naim ভাইকে ভাইয়ের জন্য একবার জোরে করে তালি দিতে। যেহেতু আমাদের একটা লম্বা আলোচনা আছে এবং একটা চমৎকার সেলিব্রেশন প্রোগ্রাম আছে, তাই এই মুহূর্তে আমাদের আজকের প্রোগ্রামে ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আজকের প্রোগ্রামের প্রধান আলোচক, অনারেবল ম্যানেজিং ডিরেক্টর অফ ওয়ার্ল্ড মিশন 21 লিমিটেড মিস্টার জাকির হোসেন স্যার। স্যার একটা জোরে করে তালি দিন। যার নেতৃত্বে ওয়ার্ল্ড মিশন 21 লিমিটেড 9 নেটওয়ার্ক মার্কেটিং বাংলাদেশের দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে এবং ইনশাআল্লাহ পৃথিবীর দরবারে ওয়ার্ল্ড মিশন 21 লিমিটেড একদিন সেরা কোম্পানিতে রূপান্তরিত হবে। প্লিজ কাম টু দ্য স্টেজ অনারেবল ম্যানেজিং ডিরেক্টর মিস্টার জাকির হোসেন স্যার।
আসসালামু আলাইকুম। ভালো আছি সবাই? ভালো আছি তো নাকি? আলহামদুলিল্লাহ। কেমন হচ্ছে ট্যুর? খাওয়া দাওয়া ঠিক আছে? হ্যাঁ? যাই হোক, তো আমাদের ট্যুরের কিন্তু কিছু বদনাম আছে, এটা জানেন তো? হ্যাঁ, কিছু বদনাম আছে। বদনামটা কি জানেন? তো যেমন অনেকে অনুভূতি শেয়ার করতে গিয়ে বলছে, স্যার এইবার ট্যুর থেকে আইসা ওজন মাপায় দেখি যে 2.5 কেজি ওজন বাড়ছে। যেহেতু আমরা ম্যাক্সিমামই ডায়েট কনসাস, ঠিক আছে, স্বাস্থ্য বিষয়ে যথেষ্ট সচেতন, তো সেই জন্য যদি ওজন বাইরে যায়, এটা কি একটা বদনাম না? এরকম কিছু বদনাম কিন্তু আমাদের ট্যুরের ব্যাপারে আছে। তো আর আমি আশা করি যে এইবারও যারা আসছেন তাদের ক্ষেত্রেও সেম ঘটনাটা ঘটতে পারে। কি ঘটার সম্ভাবনা আছে না নাই? এই জন্য ফিল করি আছে, কারণ আমার ওজন 1-2 কেজি বাড়ে। ঠিক আছে, তো খাবারগুলো এত টেস্টি হয়। তো বাকিটা যাক, আমাদের সম্মানিত অ্যাডভাইজার অলরেডি অ্যাটেন্ড করছেন। আপনারা আজকে যারা আজকে যেহেতু নতুন অডিয়েন্স, তাদের সাথে আপনাদের পরিচয় করাই দিইনি। আমরা যখন 99 এই সেক্টরের সাথে ইনভলভ হয়েছি, এমএলএম এর সাথে ইনভলভ হয়েছি, তো আমরা কিন্তু একসাথে ইনভলভ হয়েছি। উনি আমার সিনিয়র। আমি 99 এ যখন ইনভলভ হয়েছি, তখন আমি যখন জয়েন করছি তার কিছুদিন আগে উনি জয়েন করছেন। আমরা একসাথে ট্রেনিং করছিলাম। তো আমি তখন স্টুডেন্ট, উনি তখন কি বলে প্রফেসর, এবং ওনাকে দেখে কিন্তু আমরা পার্সোনালি সিদ্ধান্ত নিয়েছি যে হ্যাঁ, এই সেক্টরকে ক্যারিয়ার হিসেবে নেওয়া যায়, এমএলএম কে ক্যারিয়ার হিসেবে নেওয়া যায়। ঠিক আছে, এমএলএম একটা রাইট সেক্টর, রাইট প্ল্যাটফর্ম। শুধু উনি না, এরকম আরো অনেকজন, অনেক গুণী জ্ঞানী ব্যক্তি এই সিস্টেমের সাথে ইনভলভ ছিলেন। ঠিক আছে, তো ওনার সাথে আমি আবার একটু পরিচয় করে দিই। হাসান আবুর স্যার, ওনার 22 বছরের এক্সপিরিয়েন্স এই সেক্টর। ওনার ব্যাপারে বলবেন। তো বললামই যে উনি যখন প্রফেসর, তখন কি আমি স্টুডেন্ট অবস্থায় এই সেক্টরের সাথে ইনভলভ হয়েছি, তখন উনি প্রফেসর ছিলেন। বুঝে গেছে? তো ওনাদের দেখে আমরা এই সিস্টেমের সাথে ইনভলভ হয়েছি, সিস্টেমকে আদর্শ হিসেবে নিছি এবং নিজের ক্যারিয়ার হিসেবে চিন্তা করছি। তো আমি আশা করব উনি যেহেতু আমাদের অ্যাডভাইজার হিসেবে ইনভলভ হয়েছেন, ওনার বক্তব্য তো বেশি শুনবেন এবং ওনার এতদিনের অভিজ্ঞতা, ওনার এতদিনের যে তিক্ত অভিজ্ঞতা বলেন, ভালো অভিজ্ঞতা বলেন, সকল অভিজ্ঞতাকে যদি আমাদের সিস্টেমের সাথে, আমাদের ওয়ার্ল্ড ভিশনের সাথে উনি নিজেকে উজাড় করে দিতে পারে, বিলিয়ে দিতে পারে, তাহলে 2021 ইনশাআল্লাহ অনেক দূর যাবে। যেহেতু আমার খুবই রেসপেক্টেবল পারসন, আমি আপনাদের কাছ থেকেও ওনার সর্বোচ্চ রেসপেক্ট সবসময় আশা করি। ঠিক আছে, যাক, যে কথাটা বলতেছিলাম কি এইবারের ট্যুরও আমি আশা করি যে এইরকম একটা বদনাম হবে। তো কিছু কিছু বিষয় আছে বদনাম হওয়া ভালো, কি বলে? তবে আমরা আসছি, সুস্থ মতো আসছি, ভালোভাবে আসছি। আমাদের কালকে শেষ দিন ট্যুরের। আমরা যদি সুস্থভাবে বাড়ি ফিরে যেতে পারি, মায়ের কোলে ফিরে যেতে পারি, এইটা হবে আমাদের সফলতা। কে কম খেলাম, কে বেশি খেলাম, এক রুমে 5 জন ছিলাম, এটা কিন্তু গুরুত্বপূর্ণ নাকি? নাকি গুরুত্বপূর্ণ? এমন অনেক ব্যক্তি আছে যারা গাছতলায় থাকার সুযোগ পায় না, এমন অনেক ব্যক্তি আছে। রাইট অর রং? তো আমরা একটা ট্যুরে আসছি, আমরা সবাই একসাথে থাকতে পারছি, সবাই একসাথে এনজয় করতে পারছি, সবাই একে অপরের সাথে মত বিনিময় করতে পারছি, এটাই কিন্তু বিরাট ব্যাপার। তো আমরা আমাদের অভিজ্ঞতাগুলো শেয়ার করতে পারছি। তো যাই হোক, আমার টুকটাক কিছু আলোচনা আছে, যে আলোচনাগুলো আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই। পাশাপাশি যেহেতু সেলিব্রেশন আছে, এই জন্য খুব বেশি সময় নেওয়া যাবে না। কোম্পানির ব্যাপারে কিছু ইনফরমেশন আছে, যে ইনফরমেশনগুলো আপনাদের না দিলেই নয়, যে ইনফরমেশনগুলো না নিয়ে গেলে আপনার পরবর্তী স্টেপটা কিভাবে মেনটেন করবেন, এটা হয়তো একটু কি বলে মানে ধোঁয়াশার মধ্যে থেকে যায়। তো এই জন্য এই সমস্ত বিষয় আপনাদের সাথে একটু শেয়ার করা দরকার। তো আমরা এখানে কারা কারা সেলিব্রিটি, বিমানে কারা কারা আসে, বিমানে কারা কারা আসে?
তো বিমানে আসছি কিন্তু আমরা প্রায় 50 জন, কিন্তু হাত তুলছি কত 10-12 জন, বাকিগুলো বাকি সেলিব্রিটি গুলো কি নাই এখানে? কি 40-50 জন হবো? নিশ্চয়ই হবো। হ্যাঁ হ্যাঁ, সেটি আমরা 40 জন কি এখানে আছি কিনা? হ্যাঁ, আরো হয়তো বাইরে আছে। তো যাই হোক, আজকের যারা সেলিব্রিটি তাদের উদ্দেশ্যে সর্বোচ্চ একটা করে দেবে। আমার খুবই ভালো লাগছে এই কারণে, কালকে সেলিব্রিটি 2-4 জনের সাথে কথা হলো, দেখলাম যে ম্যাক্সিমামই প্রথমবার বিমানে উঠছে। তো এইটা কিন্তু আসলে একটা এক্সাইটিং মোমেন্ট, যে খুবই আনন্দ ঘন কিছু মুহূর্ত যে আমরা প্রথমবার বিমানে উঠছি। এটা কি বলা যায়, যে আসলেই সবার জন্য একটা স্মরণীয় দিন ছিল। ঠিক আছে, তো আমি আপনাদের উদ্দেশ্যে আরেকটা বিষয় বলতে চাই, যে এই যে বিমানে উঠলেন এটাই কিন্তু শেষ না। আমি বুঝতে পারছি, এটা সবে মাত্র কি শুরু। নেটওয়ার্ক ইন্ডাস্ট্রির বিউটিটাই কিন্তু এটা। আপনি যেটা শুরু করবেন, যদি লেগে থাকেন, এটা যে কতবার হবে আপনি নিজেও কল্পনা করতে পারবেন। তাহলে কি শুরু করার একটা ফ্যাক্টর, লেগে থাকাটা একটা ফ্যাক্টর। কি ফ্যাক্টর? শুরু করার একটা ফ্যাক্টর, লেগে থাকাটা একটা ফ্যাক্টর। তাইলে রাইট টাইমে রাইট ডিসিশন খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমি সবসময় বলি, আমার 7 ম্যাজিক স্টিকে একটা কথা আছে। সেই 7 ম্যাজিক স্টিকের ফার্স্ট শর্তটা কি? ফার্স্ট শর্তটা কি বলেন তো? ফার্স্ট শর্তটা হচ্ছে ডিসিশন, রাইট ডিসিশন। আমরা রাইট টাইমে রাইট ডিসিশন নিতে ফেল করে দেখা ম্যাক্সিমাম ক্ষেত্রে ব্যর্থ হই। আপনাদের সবসময় মাথায় রাখতে হবে যে ইনডিসিশন বা সিদ্ধান্তহীনতা এমন একটা বিষয় যে আপনি সবচেয়ে খারাপ সিদ্ধান্ত নিলে যা ঘটতো, খারাপ যে সিচুয়েশনটা ঘটতো তার থেকেও খারাপ যদি আপনি ইনডিসিশনে থাকেন। এই জন্য আপনাকে সিদ্ধান্ত নিয়ে নিতে হবে, হয় করবো আমি করবো না, হয় অ্যাডভান্স হবো অথবা হবো না। এখানে আমরা যারা আছি, আমরা কি 21 কে ক্যারিয়ার হিসেবে নেওয়ার মতো সিদ্ধান্ত নিতে পারছি? কারা কারা নিচ্ছি একটু হাত করে দাও। আমরা একটু ছবি তুলে রাখি, ঠিক আছে? সবাই 2 হাত তুলে বসেই তুলি, তাহলে ভালো লাগবে, ছবি তুললে ভালো লাগবে। ছবি একজন তুলে শেয়ার করে দিন। সবাই আছে তো নাকি? 21 কে ক্যারিয়ার হিসেবে নিতে চাই, মনে প্রাণে নিতে চাই। ওকে ফাইন, সুন্দর। দেখি মাথাটা দেখি, দেখেন দুইটা জিনিস সফল হওয়ার জন্য, প্রথমত দুইটা জিনিস দরকার সাকসেস হওয়ার জন্য। আমি ফাইন্ড আউট করি কোন ব্যক্তির মধ্যে, আমি এই দুইটা জিনিসকে ফাইন্ড আউট করি, খুঁজে বের করার চেষ্টা করি। আমি কিন্তু আদার্স কিছু খুঁজে বের করার চেষ্টা করি না। আপনারা জানেন যে গত বছর 218 জন ব্যক্তিকে গুগলে এমপ্লয়ি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তাদের ব্যাকগ্রাউন্ড, লেখাপড়ার ব্যাকগ্রাউন্ডটা কি সেটা কিন্তু জানতে চাই। তাদের সার্টিফিকেট কালেক্ট করা হয়, এটা কি জানেন আপনারা? এখন মডার্ন হচ্ছে, চেঞ্জ হচ্ছে। এখন আগের মতো আপনাকে সার্টিফিকেট খুঁজবে না, বাংলাদেশে কোথাও কোথাও খুঁজে, ঠিক আছে, ফাইন্ড আউট করার চেষ্টা করে। কিন্তু এখানে আপনার এক্সপেরিয়েন্সটি বড় কথা, আপনার কর্মদক্ষতাটাই বড় কথা। ক্লিয়ার না? ক্লিয়ার না? আমি সেম ভাবে কারা সাকসেস হবে বা হইতে পারে সেটার উপর বেস করে যে সফল হওয়ার সম্ভাবনা কার কার আছে, এই জন্য আমি তার পিছনে দুইটা জিনিস খোঁজার চেষ্টা করি। দুইটা জিনিস। নাম্বার 1 কি? নাম্বার 1 ইজ যে তার এবিলিটি আছে কিনা। তার কি আছে কিনা? এবিলিটি আছে। বুঝা গেছে? যদি তার এবিলিটি থাকে তাহলে তার দ্বারা যে কোনো কাজ করা সম্ভব। আপনার কি মনে হয় এবিলিটি থাকলে এটা পসিবল না পসিবল? এখানে আমরা যারা আছি আমাদের সাকসেস হওয়ার মতো কি এবিলিটি আছে না নাই?
কার কার আছে? সবার আছে? আচ্ছা ফাইন। তাহলে যেহেতু আমরা ফিল করি সবার আছে, তাহলে আরেকটা শর্ত আছে না? হ্যাঁ, আরেকটা শর্ত আছে। সেই শর্তটা কি? সেই শর্তটা হচ্ছে উইলিংনেস। উইলিংনেস, সদিচ্ছা। যেহেতু আমরা প্রথম স্বীকার করছি যে আমাদের সবারই কি আছে? অ্যাবিলিটি আছে। তাহলে যদি কেউ কখনো ফেল করি বা এখনো সাকসেসের জায়গায় না যেতে পারি, তাহলে আমাদের মূল সমস্যাটা কোথায়? উইলিংনেস, সদিচ্ছা। তাহলে আমরা প্রথম স্বীকার করছি কি? আমাদের অ্যাবিলিটি আছে। এই বিষয়টা আমরা একমত নাকি? আমরা কি সবাই একমত না যে আমাদের অ্যাবিলিটি আছে? যদি অ্যাবিলিটি থাকে তাহলে আমরা সবাই কেন বিমানে আসতে পারি নাই? কারণটা কোথায়? কারণটা কোথায়? সদিচ্ছার অভাব। যে এটা কি ফিল করছেন? ফিল করাটাও কিন্তু একটা সফলতা। আমি কি কথা বুঝতে পারছি? আমি আমার প্রবলেমটা কোথায় এটা আমি ফাইন্ড আউট করতে পারছি, এটা কিন্তু আমার সাকসেস। কারণ একটা প্রবলেম ফাইন্ড আউট করতে পারলে সলিউশন করা অনেক বেশি সহজ। একটা প্রবলেম ফাইন্ড আউট করতে হয়তো অনেক সময় লেগে যায়, কিন্তু সলিউশন করা মুহূর্তের ব্যাপার। ক্লিয়ার না? ক্লিয়ার না? আপনারা যখন দেখবেন, তখন অসুস্থ হয়ে যান, দেখবেন বিভিন্ন টেস্ট দিবে। টেস্ট দিলে এক্সরে দিবে, আপনার আল্ট্রাসাউন্ড করতে দিবে, সিটি স্ক্যান করতে দিবে। এটা হয়তো 8-10 দিন 15 দিন সময় লেগে যেতে পারে। যখন ফাইন্ড আউট করে ফেলবে যে আপনার প্রবলেমটা কি, তখন অপারেশনে টেকনিক দিবে পরের দিন। রাইট অর রং? তাহলে প্রবলেম ফাইন্ড আউট করা কিন্তু বিরাট একটা ব্যাপার। এখন আপনারা যদি ভিতরের থেকে রিয়েলাইজ করতে পারেন যে হ্যাঁ আমাদের অ্যাবিলিটি ছিল বাট উইলিংনেস ছিল না, এটা আমরা ফিল করছি, এটা কিন্তু বিরাট একটা ব্যাপার আমাদের সফলতার জন্য আগায় যাওয়া। কি তাহলে আমরা সফলতার দিকে আগাচ্ছি? কি বলেন? যে কারণ আমরা ফিল করছি আমার প্রবলেমটা কোথায়, আমি ফাইন্ড আউট করতে পারছি। যেমন আমি আমার ব্যক্তিগত জীবন থেকে একদম প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স থেকে একটা এক্সাম্পল দিই, আপনি ফিল করবেন। সেটা হচ্ছে আমি এটা অনেক প্রোগ্রামে পড়ছি, কারণ আমার নানি এখন আল্লাহর রহমতে জীবিত। ঠিক আছে? অথচ আমি যখন ছোট ছিলাম তখনও কিন্তু আম্মা অনেকবার কানতে কিন্তু নানি বেরিয়ে গেছে, কারণ শুনছে যে নানি মারা গেছে। আমি যখন ছোট ছিলাম, সেটা তখন সেই 82-83 সালের কথা। এখনো নানি আল্লাহর রহমতে এতটাই সুস্থ, সেটা আম্মার থেকে বেশি সুস্থ। বুঝা গেছে? তো সেই নানি যখন শুনতো মারা গেছে, তখন ঘটনা কি ঘটতো? তখন ঘটনা ছিল ওনার পেটে ব্যথা করতো প্রচন্ড। পেটের মধ্যে চাকরির মতো কি দৌড়াদৌড়ি করতো। এটা 1-1.5 ঘন্টা দৌড়াদৌড়ি করার পর সেন্স হয়ে যেত, এবং দাঁতে দাঁত লেগে কপটি লেগে যায়, যেটাকে বলে দাঁতে দাঁত লেগে যেত। এটাকে 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা ইভেন 6 ঘন্টা পর্যন্ত মাথায় পানি দিলে তারপর আস্তে আস্তে আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসতো। এই প্রবলেমটা ছিল ওনার 4 বছর। কয় বছর? 4 বছর। আর নানা খুব একটা শিক্ষিত ছিল না, কিন্তু যথেষ্ট হিসাবই ছিল, সংখ্যা কোন রকম লিখতে পারত। উনি এই 4 বছরে কি পরিমাণ খরচ করছে এটা উনি লিখে আছে। ঠিক আছে? এবং আমাদের এলাকায় ওই সময় যাতায়াত ব্যবস্থা এত খারাপ ছিল যে আমাদের নানির বাড়ি থেকে সেই কাপাসিয়া পর্যন্ত আসতে 4 কিলোমিটার রাস্তা পালকি দিয়ে নিতে হতো। যেহেতু অসুস্থ, হাঁটতে পারতো না, পালকি দিয়ে কাপাসিয়া গিয়ে নিয়ে ওইখান দিয়ে কাঠবড়ি দিয়ে আসতো। ওই সময় বাসের নাম ছিল কাঠবড়ি, কাঠ দিয়ে বড়ি বানাই। ঠিক আছে? আচ্ছা, তো ওই সময় আমার নানার খরচ হয়েছে কত? 1,65,000 টাকা, যেটা এই সময় যদি আমরা চিন্তা করি 1,65,000 টাকা দিয়ে ওই সময় মিনিমাম 20 বিঘা জমি কিনা যেত ওই সময়। এখন যদি এটা হিসাব করি এরকম 4-5 কোটি টাকা হতে পারে, সেটা আলাদা প্রেক্ষাপট। বাট যে কথাটা বলতেছিলাম, 4 বছর পরে ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা, এর মধ্যে তো পরীক্ষা নিরীক্ষা করতেছে, কিন্তু উনি রোগটা ধরা পড়েনি, যার কারণে কোনো ট্রিটমেন্ট করার সুযোগ হয়। 4 বছর পরে ওনার মল টেস্ট করে, পায়খানা টেস্ট করে ওইখানে আপনার ক্রিমি টিম পাওয়া গেছে। কিসের দিয়ে? ক্রিমি টিম। তখন ডাক্তাররা শিওর হলো যে ওনার ক্রিমি হয়েছে। ওই সময় বড় বড় ক্রিমি ছিল, বড় বড়। তখন ডাক্তাররা ভোট বসায় বললো যে ওনার যেহেতু ক্রিমি হয়েছে, তাইলে আমরা যদি ক্রিমির ওষুধ খাই তাহলে হয়তো প্রবলেমটা সলভ হতে পারে। ওনাকে 18 টাকা দামের একটা ট্যাবলেট দিল রাতে,
সকালে ইনশাআল্লাহ ক্লিয়ার, প্রবলেম সলভ, এবং এরপর থেকে যে এখনো সুস্থ করলাম আমার থেকে বেশি সুস্থ। প্রবলেম ফাইন্ড আউট করতে সময় লাগছে কতদিন? খরচ হয়েছে কত টাকা? 1,65,000। ফাইন্ড আউট করতে লাগছে 4 বছর। কিন্তু যখনই ফাইন্ড আউট হয়ে গেছে সময় লাগছে কয়দিন? একদিন। খরচ হয়েছে কত টাকা? তাহলে প্রবলেম ফাইন্ড আউটটা কিন্তু বিরাট একটা ব্যাপার। আমরা যেহেতু প্রবলেম ফাইন্ড আউট করতে পারছি, যে আমাদের অ্যাবিলিটি আছে বাট উইলিংনেস নাই, তাহলে কি এই প্রবলেম সলভ করা আমাদের জন্য সহজ না কঠিন? অনেক বেশি সহজ না? এখন এই প্রবলেম সলভ করার উইলিংনেস কি আমাদের আছে? প্রবলেম সলভ করতে হলে তো আমার একটা সদিচ্ছা লাগবে নাকি? এই প্রবলেম সলভ করার সদিচ্ছা কি আমাদের আছে? সবার কি আছে? হাতটা দেখতে চাই সবাই। সবার সদিচ্ছা আছে? মন থেকে চাই প্রবলেমটা সলভ করতে। তাহলে প্রত্যেকের এই প্রবলেমটা সলভ করা সম্ভব। আমরা যদি চাই আগামী ফেব্রুয়ারির 1 তারিখ আমাদের এখানে যে প্রোগ্রাম হবে, এই প্রোগ্রামে আমরা কিন্তু 31 তারিখে যারা 3 স্টার হবে প্রত্যেককে নিয়ে বিমানে আসবে ইনশাআল্লাহ। তাহলে প্রত্যেককে দ্বারা কি বিমানে আসা সম্ভব না সম্ভব না? আমরা কারা কারা 3 স্টার হইয়া পহেলা জানুয়ারি 31শে জানুয়ারি কারা কারা বিমানে আসতে চাই? এখন ওই যে অনেক ক্ষেত্রে আছে না যে কিছু কিছু বলে কি কারণে বললাম, খেলায় ভাল লাগে, এখন খেলায় দেখা গেছে আমরা যারা চিস্টে তারা হাত থেকে বসে এখন তুলছে না অলরেডি হিসেবে কইলাম। তো বিষয়টা হচ্ছে যে হ্যাঁ আমাদের সদিচ্ছা লাগবে, বাট সদিচ্ছাটা কোথায় ইউজ করতেছি সেটা বুঝতে হবে। ওকে, তাহলে আমরা থ্রিস্টার এখনো কারা কারা হই নাই একটু হাত তুলি তো। থ্রিস্টার এখনো কারা কারা হয়নি? আচ্ছা ফাইন, এখন হাত তুললে আমি বুঝবো যে কারা কারা ঠিক মতো তুলছে। ঠিক আছে, তো এখন হ্যাঁ বাকিরাও তুলতে পারেন, কারণ দ্বিতীয় সেন্টারও কি চাইলে থ্রিস্টার হইতে পারেন, তাহলে তারটাও কিন্তু রং না, তাই না? আচ্ছা, তো কারা কারা 31শে জানুয়ারি বিমানে করে কক্সবাজার আসতে চাই? একটু ছবি তুলে রাখি, দয়া করে ভিডিও করে রাখি। ভিডিও করার কথা বলার পরে দিছে তুমি হাত তুলে নামাইছে, তাইলে কি এই সদিচ্ছার মতো গলত আছে, তাই না? ও সাইডে আছে ওরা পুরো কাটালে সিধা থেকে বাসে করে ঢাকা গিয়ে বিমান আসবে। ঠিক আছে, তাহলে কি আমাদের উইলিংনেস আছে তো? আমরা শুধুমাত্র বিমানে আসবো এই সদিচ্ছা আছে? আমরা এমএনএম সেক্টরে নিজের ক্যারিয়ারটা ডেভেলপ করতে চাই, ক্যারিয়ার ডেভেলপ করতে চাই, চাই। ওকে ফাইন, সবার জন্য জোরে একটা হাত তালি। এমএনএম ইন্ডাস্ট্রি এমন একটা ইন্ডাস্ট্রি যেই ইন্ডাস্ট্রিতে শুধুমাত্র এতগুলো সফল ব্যক্তির মুখ দেখা যায়। এছাড়া এমন কোন সেক্টর পাবেন না একসাথে এতগুলো সফল মুখ। সবসময় মাথায় রাখবেন, সেল কিন্তু মাঠে ঘাটে হয় না। আমরা অনেক সময় ফিল্ড ওয়ার্ক করি না, ফিল্ড ওয়ার্কে আসলে সেল কম হয়। সেলটা কোথায় হয়? আপনি চিন্তা আগে সেট করতে হবে। আপনি চিন্তাটা ঠিক করে ফেলেন, বাকি সকল কিছু অটো দেখা হবে। ক্লিয়ার না? ক্লিয়ার না? আপনি চিন্তায় নিয়ে আসেন, আপনার ড্রিমে নিয়ে আসেন, আপনার স্বপ্নে নিয়ে আসেন। যেটা আমি সবসময় বলি যে নাথিং হ্যাপেন আনলেস দেয়ার ইজ এ ড্রিম। কোনো কিছুই ঘটবে না, কোনো কিছুই ঘটবে না আপনি যদি স্বপ্ন না দেখেন। ক্লিয়ার না? ক্লিয়ার না? আপনি চিন্তায় নিয়ে আসেন, এই যে আপনি ইয়েস বলতে পারেন। দেখেন আমি তো আরো আগেও বলছি যে ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ডু, এই জিনিসটা কিন্তু এখন আর নাই। এখন বলাটাই কঠিন, বলাটাই, কারণ বললে এটা হবেই। বললে কি হবে? বলার সেই সৎসাহস থাকতে হবে। ম্যাক্সিমাম লোকের কিন্তু সেই বলার সৎসাহস নেই। আবার কিছু কিছু লোক আছে যে বারবার বললো করি না,
বেহায়ার মতো। কিন্তু আমরা এটুকু বিশ্বাস করতে চাই এখানে যারা আছে কেউ কিন্তু বেহায়া না। কি? কেউ কি বেহায়া? নিশ্চয়ই। তবে হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে বেহায়া হইতে পারে, বিশেষ করে এমএলএন সেক্টরে। কারণ এইখানে আপনাকে মানুষজন এত কটু কথা বলবে, এত নেগেটিভ কথা বলবে, তখন আপনি যদি বেহায়ার মতো না আগান, এখানে দুইটা জিনিস। একটা হচ্ছে যদি আপনি কিছু না করেন আপনাকে কি অপবাদ দিবে, যদি কিছু না করেন কি করবে? অপবাদ দিবে, আপনার ধুমধাম করবে। আর যদি কিছু করেন তাহলে সমালোচনা করবে। না করলে অপবাদ দিবে, করলে সমালোচনা করবে। এখন আপনার বিষয়, আপনি কোনটা রিসিভ করতে চান? সমালোচনা কি রিসিভ করতে চান? সমালোচনা রিসিভ করার জন্য রেডি আছেন? সমালোচনা রিসিভ করার মতো বেহায়া হইতে হবে। আমি কি বুঝাতে পারছি? কোন জায়গায় বেহায়া হইতে হবে? সমালোচনা। সমালোচনা যদি আপনি রিসিভ না করতে পারেন, প্রথম শর্ত, আপনি যদি পৃথিবীতে বড় হতে চান, আপনি যদি পৃথিবীতে বড় হইতে চান, সম্মানিত হইতে চান, তাহলে কি সমালোচনাকে অ্যাকসেপ্ট করার মতো মানসিকতা। নজরুলের কথা, নিন্দার কাটা না লাগলে কি নিন্দিত হবে। পৃথিবীতে এমন কোন ব্যক্তি নাই যে আগে নিন্দিত না হয়েছে। যদি নিন্দিত হওয়ার মতো মানসিকতা থাকে, সেটা রিসিভ করার মানসিকতা থাকে, তাহলে নন্দিত হওয়ার সুযোগ আছে। আমরা কি নন্দিত হতে চাই? তাহলে নিন্দার কাটার ভয়ে আমরা যাতে পিছনে না। আপনাকে মাথায় রাখতে হবে, আপনার পথ আটকে দেওয়ার জন্য অনেকেই পাশ থেকে ডাক দিবে। যদি কেউ ভদ্র হয়, ভদ্র ভাষায় আপনার নাম ধরে ডাক দিবে। কেউ যদি অভদ্র হয়, বিভিন্ন কটু কথা বলে আপনাকে ডাক দিবে। ঠিক আছে? এই যে কটু কথা বলে ডাক দিবে, বিষয়টা হচ্ছে আপনাকে শুধু আপনাকে ডাক দিল আপনার নাম ধরে, তারপরে যদি আপনি একটু থামেন, একটু পিছন ফিরেন, তাহলে কিন্তু আপনার গতিটা কমে গেছে। রাইট অর রং? একটা চলমান জিনিস আপনারা জানেন, যারা সাইকেল চালাইছেন, মোটরসাইকেল চালাইছেন, গাড়ি চালাইছেন, যখনই গতি স্লো করবেন তখন এটা গিয়ার আপ হতে কিন্তু সময় লাগে। ঠিক না? ঠিক। তাহলে আপনার পাশ থেকে আপনার নাম ধরে ডাকার কিন্তু লোকের অভাব নাই। আপনি যদি জানেন যে না, আমার পাশে যারা আছে, আমার চারপাশে যারা আছে, আমাকে ধরে ডাকতে কিছু নেই, বা আমি লক্ষ্যে পৌঁছে দেন পিছন ফিরে শুনবো বা দেখবো যে কে আমাকে ডাকছে। বুঝে গেছে না? যায়নি? যেমন দেখেন, মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে আমরা অনেকেই জানি। উনি কি ইংরেজি সাহিত্যে বড় কবি হয়েছে। ঠিক আছে? তো ওনাদের সময় মাইকেল মধুসূদন দত্ত যখন ছিল, তখন কে বড়? মধ্যযুগীয় কবি এবং লেখক এবং ইয়াদের মধ্যে, বিজ্ঞানীদের মধ্যে ছিল, একজন ছিলেন শেক্সপিয়ার, একজন ছিলেন নিউটন। নিউটন বিজ্ঞানী ছিলেন, শেক্সপিয়ার কবি এবং সাহিত্যিক, নাট্যকার। এই যে এখন কে বড়, শেক্সপিয়ার নাকি নিউটন? এখন সায়েন্সের ছাত্ররা বলতো নিউটন বড়, আর যারা সাহিত্য পছন্দ করতো বা আদার্স, তারা বলতো কি শেক্সপিয়ার। এখন সে যেহেতু শেক্সপিয়ারের মতো হইতে চায়, ইংরেজ কবি হইতে চায়, কিন্তু সে আবার কখনো হাত দেওয়া রাজি। তার বন্ধুরা তাকে টিটকারি করতো, খেপাইতো যে হ্যাঁ, শেক্সপিয়ার চাইলেও কখনো নিউটন হইতে পারতেন না, কিন্তু নিউটন চাইলে শেক্সপিয়ার হইতে পারতেন। কেননা কবি সাহিত্যিকটা অঙ্কে কাছে, কিন্তু নিউটন চাইলে কি হইতে পারত? শেক্সপিয়ার। এখন দেখেন তার ভিতরে কি রকম জীব, সে ভিতরে ভিতরে মনে মনে বাসায় কন্টিনিউয়াসলি অঙ্ক করে যেতেছে, সায়েন্স করে যেতেছে। 3 বছর পরে হঠাৎ করে একটা সুযোগ আসছে, স্যার একটা অঙ্ক বোর্ডে দেখা তাকে বললো যে এই অঙ্কটা কে পারবে, একটু টাফ অঙ্ক, কোন স্টুডেন্ট আর হাত করে নেই। তখন মাইকেল মধুসূদন দত্ত হাত তুলছেন এবং এখানে গিয়ে অঙ্কটা কমপ্লিট করে পিছন ফিরে শুধু বলছেন যে শেক্সপিয়ার চাইলে নিউটন হইতে পারতেন।
বিষয়টা কি, ভিতরে সেই জিতটা কাজ করতে হবে, সমালোচনা অ্যাকসেপ্ট করার মতো মানুষের ভিতরে থাকতে হবে। তাহলে এই 3 বছর কি সে কন্টিনিউয়াসলি কষ্টে জর্জরিত ছিল না? তাকে বিভিন্ন সমালোচনা সহ্য করতে হয়েছে না? কিন্তু ভিতরে ভিতরে সে নিজেকে প্রিপেয়ার করছে যে এমন একটা সময় আসবে যে সময় আমি আর সত্যটা দিব ঠিকই। তাই না? তো আমরা কি সদুত্তর দেওয়ার জন্য রেডি হচ্ছি? নিজেকে প্রিপেয়ার করছি? সদুত্তরটা কিভাবে দিব? সদুত্তরটা কি মুখে দেওয়া যায় না কাজের মাধ্যমে দিতে হয়? তো আমরা কাজের মাধ্যমে যদি দিতে চাই তাহলে আমাদের সেটা কাজ করে দেখাই। আমরা শুধু মুখে বললাম আমার এবিলিটি আছে, আমার সামর্থ্য আছে, তাহলে আমি সেটা কাজ করে দেখাইলাম না, এটা কিন্তু লাভ নেই। মাথায় রাখতে হবে। যেমন দেখেন যে এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি নোবেল পুরস্কারে ভূষিত হয়েছেন, রাইট? উনি যখন গ্রামীণ ব্যাংক স্টার্ট করছেন, এই মাইক্রো ক্রেডিট নিয়ে এমন কোন সমালোচনা নাই, এমন হেন কোন সমালোচনা নাই যেটা তাকে শুনতে হয়। যদি কি সুদ খাবে শুনতে হয়নি, এমন কোন সমালোচনা ওনাকে শুনতে হয়নি, এমন কোন সমালোচনা নাই। তো সেটা কি পত্রিকায় এমন কোন সপ্তাহ নাই যে পত্রিকায় নিউজ না হয়েছে ওই সময়। তো দেখা গেছে উনি কোনো প্রতিবাদ করেনি কোনো ক্ষেত্রে। তো তাকে একবার সাংবাদিকরা যখন একটু ডেভেলপ হয়েছে, একটু বেটার পজিশনে গেছে, গ্রামীণ ব্যাংকে যখন বিশ্বে আলোচনা সমালোচনা শুরু হয়েছে, দেশের গণ্ডি পাড়ায় যখন বাইরে আলোচনার ঝড় উঠছে, বুঝে গেছে না? তারা তাদের কাজ করে যাচ্ছে, কারণ সংবাদপত্রের কাজ কি লিখা, আমি আমার কাজ করে যাচ্ছি। বুঝে গেছে বিষয়টা? কখনই পজিটিভ কোন নিউজ না, নিউজ সেটা যেটা নেগেটিভ। তাহলে বিষয়টা মাথায় রাখতে হবে, কারণ এটা হচ্ছে সিস্টেম, এইটা সাবজেক্ট এইটা। এখন ডাক্তারের কাজ কি? সার্জারি করা। এখন আমি যদি বলি এই ডাক্তারের দেখলি কাটাছাড়া করে, তার কাজ এটা কাটাছাড়া করা, এটা তার প্রফেশন, এটা তার পেশা। তো সেটা যদি আমি নেগেটিভলি দেখি তাহলে হবে? একটা সাংবাদিকের কাজ হচ্ছে নেগেটিভ বিষয়টাকে সমাজে তুলে ধরে মানুষকে সচেতন করা। আমি কি কথাটা বুঝতে পারছি? তাহলে তার পেশা, ওইটার ব্যাপারে তার ব্যাপারে নেগেটিভ কথা বলার দরকার আছে নাই, এটা তার পেশা। তো প্রত্যেকে যদি প্রত্যেকের অবস্থান থেকে দায়িত্বটা পালন করে তাহলে কি ঘটনা ঘটবে না? ঘটনা ঘটবে। ক্লিয়ার না? ক্লিয়ার না? তাহলে আমাদের কি অ্যাবিলিটি আছে এটা তো নিশ্চিত। আমরা এখানে যারা আছি আমাদের প্রত্যেকের কি সদিচ্ছাটাও আছে নাকি? আমরা সিরিয়ায় আরেকবার বলি আমাদের সবারই সদিচ্ছা আছে, আছে তো নাকি? ওকে ফাইন। তাহলে এই সদিচ্ছাটাকে আমরা কিভাবে প্রুভ করব? মুছে দিই, ঠিক আছে? কিভাবে প্রুভ করব, কিভাবে প্রুভ করতে চাই এটা একটু দেখি। আগামী জানুয়ারির 30 তারিখে 31 তারিখে আমরা কি করতে চাই? বিমানে কক্সবাজার আসতে চাই। পাশাপাশি যেমন দেখা গেছে নেপাল ট্যুর আমাদের শিডিউলে ছিল, এই বছরই কিন্তু ছিল, কিন্তু বিভিন্ন কারণে, কারণ আপনারা জানেন যে নেপাল গেলে 7 দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে। আমাদের 4 দিনের ট্যুর, 7 দিন যদি কোয়ারেন্টাইনে থাকি আমরা যাবো, যে হোটেলে ঢুকবো, আবার ওইখান থেকে বের হয়ে আইবো। কারণ বিষয়টা ওইরকম একটা ট্যুর করা থেকে না করাই তো ভালো ছিল নাকি? তো এই জন্য আমরা সেই ট্যুরটা কন্টিনিউ করি নাই। আমরা কি ভালো করছি নাকি বোকামি করছি? আচ্ছা ভাই, তো তারপরেও কিন্তু অনেক লোক সমালোচনা করে, টুইন কিন্তু কথা রাখে না। তারা কইছে নেপাল যাবো, নেপাল কিন্তু যায়নি। সেই সমালোচনা তো শুনি না কি? ওই রকম সমালোচনাতে কি কান দেওয়া উচিত? তাহলে সমালোচকরা সমালোচনা করবে, আমরা আমাদের কাজটা করি। তাদের সমালোচনা আমরা কখনোই করব না, কারণ প্রত্যেকে আমাদের কি শুভাকাঙ্ক্ষী, প্রত্যেকে আমাদের বন্ধু। নিন্দুকের বাসি আমি সবার থেকে ভালো, কারণ তারা নিন্দা করে দেখেই আমার মধ্যে কনফিডেন্স হয়। আমি নিজেকে কন্টিনিউয়াসলি প্রুভ করার জন্য মরিয়া থাকি যে আমি যে রাইট ছিলাম এটা প্রুভ করতে হবে। তাদের সমালোচনা রাইট ছিল না সেটাকে প্রুভ করতে হবে। কি রাইট আর রং? আমরা কি সেটা প্রুভ করার জন্য রেডি আছি? রেডি? একসাথে একটু বলতে চাই, আমরা কি রেডি? এটা আমাদের এইবারের ট্যুর যাতে স্মরণীয় থাকে এই কারণে, কারণ আগামী ফেব্রুয়ারির 1 তারিখে কিন্তু আমাদের 5000 লোক নিয়ে ইনশাআল্লাহ ট্যুর হবে।
করে বিশ্বাস করেন যে 5,000 লোক দিয়ে ট্যুর হবে? ওকে ফাইন, সুন্দর। সবার জন্য আরেকটা হাত দিলে হবে। তাহলে এই 5,000 লোককে আমরা কিভাবে অ্যাটেন্ড করাবো? যেমন দেখেন, নাইম কিন্তু কিছু কথা বলে গেছে যে আমরা এতটাই সুশৃঙ্খল, খাবারের জন্য কখনো কাউকে কিছু বলতে পারি। তারপরও আমরা কিছু বিষয় একটু খেয়াল রাখবো। কি? যেমন দেখেন, একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি আসছে, সাহাবী আসছে, এসে বলল যে হুজুর, আমাকে এমন 2টা কাজের কথা বলেন, আমি বেশি কাজ করতে পারবো না, শুধুমাত্র 2টা কাজের কথা বলেন, যেই 2টা কাজ করলে আমি বেহেশতে যাব। 2টা কাজের, বুঝছেন? তখন বললো যে তুমি যদি 2টা জিনিসকে কন্ট্রোল করো তাহলেই তোমার দ্বারা বেহেশত পাওয়া সম্ভব। তার মধ্যে একটা কন্ট্রোলের কথা আপনাদেরকে বলবো, আর একটা অন্য এক সময় যদি সুযোগ পাই কোনো ট্রেনিং এ তখন আলোচনা করব। বললো কি করতে হবে, কন্ট্রোল করতে হবে? বললো যে 2 ঠোঁটের মধ্যের অংশকে যদি কন্ট্রোল করতে পারো তাহলে তোমার দ্বারা বেহেশত যাওয়া সম্ভব। এটা একটা। আরেকটা কি কন্ট্রোল, এটা বললাম যে অন্য আরেক সময়। এই তো 2 ঠোঁটের মধ্যে অংশ, 2 ঠোঁটের মধ্যে কি আছে? তাহলে আমরা যদি জিহ্বাকে কন্ট্রোল করতে পারি, এই জিহ্বা এমন একটা নিয়ামত আল্লাহর, এটা আপনি কল্পনাই করতে পারেন না কিরকম নিয়ামত। জিহ্বাতে আপনি যখন খান তখন টেস্টটা থাকে মাত্র সর্বোচ্চ কত? 2.5 মিনিট, 2.5 সেকেন্ড। কোন জিনিসকে আপনি যখন জিহ্বায় টাচ করান সময় থাকে কতক্ষণ? 2.5 সেকেন্ড। অথচ কোন জিনিসের টেস্ট নেওয়ার জন্য আমরা কতটা মরিয়া থাকি চিন্তা করেন, ঠিক না ঠিক? বাসায় ম্যাক্সিমাম ঝগড়া হয় কি? খাবার নিয়ে না? হ্যাঁ, দেখবেন আলোচনা সমালোচনা, কি ব্যাপার আজকে তরকারিতে লবণ কম হয়েছে কেন, মন কই থাকে, শুনাইছে না? তাহলে একটু লবণ কম হয়েছে বা বেশি হয়েছে, এটা কি খুব বেশি ক্ষতি হয়ে গেল? তাহলে আমরা কিন্তু এটা কন্ট্রোল করার মানসিকতা রাখি না, বুঝে গেছে? আমরা 2টা জিনিস এই জিহ্বার মাধ্যমে নেই, একটা কি স্বাদ, আরেকটা হচ্ছে কথা। ঠিক আছে? স্বাদটা বেশি গুরুত্বপূর্ণ, কারণ বোবারাও স্বাদ নিতে পারে কিন্তু বোবারা কি পারে না, এই জন্য স্বাদটা গুরুত্বপূর্ণ। তাহলে জিহ্বায় মানে তরকারিতে লবণ কম হয়েছে বা বেশি হয়েছে, ভাতটা গরম না ঠান্ডা, এটা কি আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ? আজকে কি খাইছি, কালকে কি এটা মাথায় থাকার কথা? কথা না। যদি মাথায় না থাকার কথা থাকে তাহলে কি খেলাম কি খেলাম না এটা নিয়ে এত টেনশনের কি আছে? আমরা এখন থেকে এটা কন্ট্রোলের চেষ্টা করি। খাওয়া নিয়ে আজকের পর থেকে যাতে কারো কোনো অভিযোগ না থাকে, কারণ আমরা কি খাওয়ার জন্য বাঁচতেছি নাকি বাঁচার জন্য খাই? আমরা যাতে সবাই সবার অবস্থান থেকে ফিল করি যে আমরা কি বাঁচার জন্য খাচ্ছি। তাহলে আপনাকে মাথায় রাখতে হবে, দেখেন সারা পৃথিবী এখন কত কোটি লোক? 700 700 কোটি 50 50 800 কোটি। দেখেন আপনার কতটা পিছনে আছে। 700 কোটি লোক হয়ে গেছে আরো 10 বছর আগে, এখন কত? 800 কোটি। ঠিক আছে? তাহলে আর আমরা একটু পিছনে থাকাটা কিন্তু খুব স্বাভাবিক, তাই না? আমি একটু গল্প করি, অনেকদিন ধরে গল্প করি না, একটু উৎসাহ করতেছে। সেটা হচ্ছে এরকম, সেটা হচ্ছে যেমন ধরে যে কি নজরুলকে নাকি একবার জিজ্ঞেস করছে, একজন এসে অনেক প্রশংসা করতেছে কিসের? আমেরিকা সম্পর্কে, যে আমেরিকা কতটা উন্নত আর বাংলা কতটা পিছনে। ঠিক আছে? তখন নজরুল তাকে উত্তর দিল, আরে বোকা, এটা বুঝার জন্য কি আমেরিকা যাইতে হবে? এটা তো তুমি এমনি বুঝবা, আমরা যখন বলি 1400 সাল তারা তখন বলি 2000 সাল, তারা তো এমনি 600 বছর আগে। তো এই যে আমরা তো 10 বছর পিছনে আছি, এটা কেন বুঝলাম? তখন 600 কোটি, অথচ লোক হয়ে গেছে এখন 800 কোটি। দেখেন এই 800 কোটি লোক যদি একজন একটা দানা নষ্ট করে খাবারের, তাহলে কত কোটি দানা হবে? 800 কোটি দানা। 1 কোটি দানার ওজন কত হতে পারে আপনাদের ধারণা আছে? 1 কোটি দানা, 1 কোটি দানার ওজন, এটা যদি আপনি মাপের ওজন করেন তাহলে 4.5 মণ। 1 কোটি দানার ওজন কত? ক্যান ইউ ইমাজিন?
তাহলে আমরা যদি বাংলাদেশে মাত্র 18 কোটি লোক থাকি, একটা দানা যদি নষ্ট করি তাহলে 18 কোটি দানা নষ্ট হচ্ছে। তাহলে 18 কোটি দানা মানে 18 কোটি ইন্টু 4.5 যদি হয় তাহলে কত মন, কতগুলো লোক যদি এক দানা পরিমাণ আমরা সেভ করতে পারতাম, তাহলে কত লোক জীবন বাঁচাইতে পারতো? ক্লিয়ার না? ক্লিয়ার না? সুতরাং আমরা খাওয়ার ক্ষেত্রে যদি এই বিষয়গুলোকে কন্ট্রোল করি, খেয়াল করি যে আমরা শুধু খাবার দেখলাম, নিলাম, পরে খাইতে পারলাম না, এক মুঠ করে নষ্ট করলাম। এক মুঠ নষ্ট করলে এটা বিষয় না, এক মুঠ নষ্ট করলে এটা বিষয় না, বিষয়টা হচ্ছে আপনি আরেকজনের রিজিককে নষ্ট করছেন। আমি কথা বুঝতে পারছি? প্রত্যেকে যতটুকু পাবেন, প্রয়োজনে এক মুঠ কম খান, আপনি কম খাওয়ার জন্য মারা যাবেন না, বরঞ্চ বেশি খাওয়ার জন্য মারা যাবেন। বেশি খাওয়ার জন্য অসুস্থ হবেন, বেশি খাওয়ার জন্য কম বাঁচবেন। রাইট অর রং? সুতরাং প্রত্যেকের চেয়ে আমরা মোরাল ডেভেলপমেন্টের দিকে যাই। ঠিক আছে বিষয়টা? ইন্টিগ্রিটিটা যাতে আমরা খেয়াল করি, ইন্টিগ্রিটিটা যাতে ফিল করি। এই দেখেন মাইকেল মধুসূদনের কথা বলছি, উনি কি এমন সময় গেছে যখন পকেটে হাত দিছে, কত টাকা ছিল এটা দেখার বিষয় না, কি করছে? প্রকৃতি দিয়ে। তার স্টুডেন্ট জীবনে একসাথে সে দ্বিতীয়বার কখনো পড়ে আসেনি, কিন্তু যখন সে মারা যাবে তার আগে সে বাদ করে গেছে, তার বাদ খাওয়ার টাকা ছিল। সুতরাং অপচয়টা একটা ফ্যাক্টর, এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। ঠিক আছে? আমাদের এখন সামর্থ্য আছে, আমাদের এবিলিটি আছে, আমাদের যদি এখন সদিচ্ছা থাকে তাহলে কিন্তু ইতিহাস গড়া আমাদের দ্বারা সম্ভব। আমরা কি ইতিহাস গড়তে চাই? সেকেন্ড হচ্ছে জিব্বার আরেকটা কাজ, সেটা কি? কথা বলা। কথার মধ্যে আমাদের সংযত থাকতে হবে। খালি কথা হুট করে একটা বলে ফেললাম সেটা কিন্তু হবে না। যথেষ্ট আপনি ধৈর্য ধরে কথাটা বলেন, কারো কথায় রাগ হওয়ার কোনো যুক্তিকতা নেই। যেমন আমি কিন্তু ছোটকালে খুব রাগী ছিলাম, অনেক বেশি রাগী ছিলাম, আপনি চিন্তাই করতে পারবেন আমি কি পরিমাণ রাগী ছিলাম। আমি রাগকে কিভাবে কন্ট্রোল করবো এটা প্র্যাকটিস করতে 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 আমি খুঁজে পাচ্ছিলাম না যে কিভাবে রাগটাকে কন্ট্রোল করবো। তখন আপনার কি বলে আব্রাহাম লিঙ্কনের একটা জীবনী পেলাম। ওইখানে আব্রাহাম লিঙ্কন অনেকবার তার জীবনে ফিল করছে। কেন? সে সেম, তার প্রচন্ড রাগ ছিল, সে যেখানে অরাজকতা দেখছে, যেখানে একটু গ্যাপ দেখছে, যেখানে সমস্যা দেখছে, সব জায়গায় তার মধ্যে রাগটা বহিঃপ্রকাশ করছে, সেইটাকে সহ্য করতে পারে না। তখন সে খুঁজে বের করার চেষ্টা করলো, যেহেতু রাগই আমার সকল ব্যর্থতার কারণ, এটাকে কিভাবে আমি কন্ট্রোল করি। সেখানে তিনি একটা ফর্মুলা আবিষ্কার করছেন, যেটার নাম ছিল 1 মিনিট। নাম ছিল কি? 1 মিনিট। সে নিজেকে কমেন্ট করতো, লিঙ্কন 1 মিনিট একটা প্রবলেম দেখা দিছে, সেটাতে সে রিয়েক্ট করার আগে নিজেকে 1 মিনিট স্থির হয়ে ধরে যে 1 মিনিট পরে সেম কথা বলবো। আপনি দেখেন তো 1 মিনিট আগে যখন আপনার রাগটা হইলো, তখন কথা বলার সময় যে ভোকাল বের হবে, যে আওয়াজটা বের হবে, 1 মিনিট পরে যদি সেম কথাটা বলেন একই আওয়াজ বের হবে? এটা অটোমেটিক শান্ত হয়ে আসবে না? এই কিন্তু নিজেকে কন্ট্রোল করতে পারছে, আমি সেম ফর্মুলাটি ইউজ করা শুরু করছি। এবং যেদিন থেকে আমি সেম ফর্মুলাটি ইউজ করা শুরু করছি, আমার মধ্যে একটা চেঞ্জ আসছে, আমার চারপাশের লোকজনের মধ্যে একটা চেঞ্জ আসা শুরু করছে। বুঝে গেছে বিষয়টা? দেখেন আমি উইলিংনেস এর কথা এই কারণে বলছি, আপনার সদিচ্ছা আছে, কিন্তু দুই একটা প্রবলেমের কারণে সেই সদিচ্ছাগুলো বহিঃপ্রকাশ ঘটবে। ঠিক আছে? তাহলে প্রথমত কি আপনাকে কন্ট্রোল করতে হবে? কি কন্ট্রোল করতে হবে? জিহ্বাকে কন্ট্রোল করতে হবে। জিহ্বাকে কোথা থেকে কন্ট্রোল করতে হবে? প্রথমত স্বাদ থেকে। স্বাদের কারণে, অর্থাৎ খাওয়া দাওয়া নিয়ে কোন ধরনের কখনো কোনো সমালোচনা করা যাবে না, সেটা না বাইরে না ফ্যামিলি। আপনার মাথায় রাখতে হবে আপনার ওয়াইফ, আপনার মা, তারা কিন্তু কতটা কষ্ট করে, আপনি নিজে একদিন রান্না বান্না করে দেখেন। বাসার কাজটা একদিন করলে যে তুমি ঘুরে আসো, বাইরে গিয়ে ঘুরে আসো, আমি বাসায় ঘুরে কাজটা করি, আপনি বাসায় গিয়ে যে ফিডব্যাকটা দেখেন এটা আপনি নিজে একদিন করি, তাহলে আপনি বুঝবেন তাদের কষ্টটা কি পরিমাণ। বুঝে গেছে বিষয়টা? তাইলে সিম্পথি গুলো তৈরি হবে, আপনি নিজেকে অ্যাডজাস্ট করতে পারবেন, তাদের প্রতি আপনার একটা সহমর্মিতা তৈরি হবে। বুঝে গেছে না? যায়নি? আচ্ছা, দেন কি আপনাকে কথাটাকে কন্ট্রোল করতে হবে। যদি কথাটাকে কন্ট্রোল না করতে পারেন তাহলে কিন্তু চলবে। এবং এই কথা কন্ট্রোলের মধ্যে আরেকটা বিষয় হচ্ছে, আপনি যার সাথেই কথা বলেন না কেন হাসি মুখে কথা বলতে হবে। যার সাথেই কথা বলেন হাসি মুখে কথা বলতে হবে। দেখেন হাসিটাও কিন্তু প্র্যাকটিসের বিষয়। বাসায় এটা সবসময় প্র্যাকটিস করবেন, আয়নার সামনে। ঠিক আছে? আমি কিন্তু এটা আমার দাদা থেকে শিখছি। ঠিক
ঠিক আছে, দাদা থেকে কিভাবে শিখছি, দাদা যখন জ্বর আসতো তখন দাদা দেখতাম মানে এরকম সবসময় অনেক আসে না, জ্বর আসলে একটু কি বলে এটাকে কোথায়, গ্রাম বাংলা যেভাবে বলে কোথায় না এরকম আহা এরকম আমার দাদা খাইতে থাকতো। তা আমি ওনার কাছে শিখলাম যে এই কোহানিটা যদি আমি হাসি রূপান্তর করি তাহলে আয়নার সামনে গিয়ে হা 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 হি 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 এই হাসি শিখে ফেলছি। কেন শিখছি তারও একটা ব্যাখ্যা আছে। সে ব্যাখ্যাটা হচ্ছে এরকম, ধরেন এখানে প্রেম করছেন এরকম কারা কারা আছেন ক্লাস করেন তো? অনেকের সচ্ছা আছে, প্রেম ছাড়া কি কোনো মানুষ থাকে? কেউ নাই, কিন্তু হাত তোলার কিন্তু স্বচ্ছ অসাধ্য নেই। ওই যে বলছি প্রেম করার এবিলিটি সবার আছে, কিন্তু তখন দেখে কথাটা কি করছে, আমি যখন ক্লাস 8 এ পড়ি, স্বাভাবিক অবস্থায় কি কৈশোর থেকে একটু শৈশব থেকে কৈশোরের একটু পদার্পণ করলাম নাকি, কেমন জানি বুকের মধ্যে একটা অন্যরকম হাওয়া কিন্তু শুরু করলাম, কোথায় যেন একটা শূন্যতা, ঠিক আছে, কোথায় যেন একটা শূন্যতা। কিন্তু আমার প্রবলেমটা ছিল, আমি কিন্তু যখন ছোট ছিলাম, যখন ক্লাস 3 তে পড়তাম, তখন আমি অনেক উঁচু গাছ থেকে পড়ে গেছিলাম, ঠিক আছে। আচ্ছা, অনেক উঁচু গাছ থেকে পড়ছি, এত উঁচু গাছ থেকে পড়ছি মাথা নিচের দিকে পা উপর দিকে, এবং আমার মাথায় যদি কেউ এখনো হাত দেয় সে আশ্চর্য হবে যে এত বড় একটা আঘাত দিতে ওই সময় কিভাবে হইলো এবং কিভাবে বেঁচেছিল। ডাক্তারও বলছে বেঁচে থাকার কথা, তাহলে আমার কিন্তু সেকেন্ড লাইফ। এবং আরেকটা ঘটনা ঘটছে যেটাতে আমি মনে করি আমার জীবনে এখন থার্ড লাইফ, ঠিক আছে। তো ডাক্তার বলছে এটা কোনো মানুষের দ্বারা বেঁচে থাকা সম্ভব না। আমার একটা গাছের খুঁটি গিয়ে ঢুকছে, যে খুঁটিটা মাথা থেকে বের করতেছে 9 দিন পরে, তো খুঁজের সাথে ইনজেকশন তো দেখেন, যে কারণে বললাম ওই ক্লাস 3 তে পড়া অবস্থায় যখন আমি পড়ে গেলাম, তারপর থেকে এই পর্যন্ত কিন্তু আমি কারোর সাথে কথা বলতে পারিনি, কারণ কথা ভিতর থেকে আসতো না, ঠিক আছে। আমি রোদ্রে সূর্যের আলোতে যেতে পারতাম না, মাথা ব্যথা করতো, টিভি দেখতে পারতাম না, ঠিক আছে। তো যার কারণে এই 3 থেকে 8 পর্যন্ত কন্টিনিউয়াসলি সাবজেক্ট খেতাম, কারণ প্রত্যেক দিনই মারতো, কারণ পড়া পারি না। আবার ফার্স্ট বয়, দুইটা সমস্যা না, যদি তুমি ফার্স্ট বয় আবার পড়াও পারো না, এদের মাইকটা কি আমার উপর দিয়েছি, কিন্তু বলার সুযোগ ছিল, ঠিক আছে। তো এখন ঘটনা কি করলো, এখন চিনচিন শব্দ হয়, চিনচিন শব্দ করে, কি করা। তো যখন আস্তে আস্তে ইয়ে হলো, আমি যখন 9 এ পড়ি, তখন আমার একটা স্যার ছিল, নাম ছিল তাজউদ্দিন স্যার, বাংলা টিচার, আমার খুব ক্লোজ। স্যারের সাথে কি আলাপ করলাম, স্যার একচুয়ালি পছন্দ হয়, এখন কি করি আমি তো বলতে পারতেছি না, কথাই বলতে পারি। এখন কথাই বলতে পারি না, তার সাথে কথা বলবো তো বুক তো একদম গান বাজতে শুরু করে। এখন স্যার কি বললো যে তোমার একটা বুদ্ধি শিখিয়ে দিই, যদি এটা তুমি মেনটেন করতে পারো তাহলে ঘটনা কিন্তু বুঝতে। আমি বললাম কি, বললো তুমি হাসতে তো জানো, এই প্রথম ভাষায় কি হাসির প্র্যাকটিস। বুদ্ধিটাকে দেখেন, বুদ্ধিটা হচ্ছে তার সাথে যখন দেখা হবে চুপে চুপ করবে, মুচকি শুধু একটা হাসি। এখন 1 দিন 2 দিন 3 দিন এরকম যখন 1 সপ্তাহ কাটলো, 1 সপ্তাহ পরে সে কিন্তু জিজ্ঞেস করলো কেমন আছে, কি করতে শুরু করলো নাকি, আপনি যদি মার্কেটিং করতে চান আপনার মুখে হাসি, হাসি নাই তো মার্কেটিং এ সে কি এক্সপার্ট, কি সে চুপ করবে, রাইট, ঠিক আছে। আমি কি ভাষার জন্য রেডি আছি, কথা কন্ট্রোল করতে হবে, কথাটা হাসি মুখে দিবে, আপনার ভিতরে কষ্ট চাপা থাকবে, বাট মুখে আসবে কি হাসি। কি আমরা কি রেডি? আমাদের সদিচ্ছা আছে, সদিচ্ছা কি আছে? কারণ এই অ্যাবিলিটিটা আমাদের আছে, আমাদের এই সদিচ্ছাগুলো দিয়ে এগুলো আমাদের অবস্টাকল, এগুলো কি আমাদের অবস্টাকল। যেমন সাকসেসের এস মিন্স কি, সিলেক্টিভ গোল, যেহেতু আমরা সফল হতে চাই, ইউ মিন্স কি, আন্ডারস্ট্যান্ড দ্য অবস্টাকল। আপনি যে সাকসেসে পৌঁছতে চান, যে গোলে পৌঁছতে চান, সেই গোলে পৌঁছতে গেলে অবস্টাকল গুলো কি কিগুলো ফাইন্ড আউট করতে হবে। আমার সদিচ্ছা আছে, বাট এইখানে প্রবলেম গুলো কোথায় সেটা আমি জানি না, এই সদিচ্ছা দিয়ে তো লাভ নাই।
আমি কি বুঝাইতে পারছি? এটা আমাদের প্রত্যেকের কি যোগ্যতা আছে না নাই? আমাদের সদিচ্ছা আছে না নাই? ঘটনা কি ঘটবে না ঘটবে না? কি ঘটনা ঘটানোর জন্য কারা কারা রেডি? ওকে ফাইন, সুন্দর। দেখেন এখন ঘটনা কিভাবে ঘটে। ৫,০০০ লোক আগামী ফেব্রুয়ারির ১ তারিখে কক্সবাজারে অ্যাটেন্ড করা প্রোগ্রাম করতে চায়। কারা কারা এটার সাথে একমত? এখন বলেন কার কয়জন আসবে? কার কয়জন আসবে? 500 আমাদের গ্রুপে 5,০০০ হয়ে যাবে। এখন আসলে কি আমাদের 500 লোক আনার এবিলিটি আছে একজনের? কার কার 500 লোক আনার এবিলিটি? কার? বিশ্বাসের গ্রুপ। বিশ্ব সরকার গ্রুপ। আমি বিশ্ব সরকার গ্রুপকে একটু সামনে আমন্ত্রণ জানাতে চাই। কি বলছি? কোনটা সহজ? করা সহজ না বলা সহজ? বলা সহজ না করা সহজ? করা সহজ। ওনারা কঠিন কাজটা কিন্তু করে ফেলছে, তাই জন্য সর্বোচ্চ একটা হাততালি হবে। করাটা কিন্তু কোনো ঘটনা না। ঠিক আছে? জি, বিদ্যুৎ সাহেব, বিকাশ সাহেব, ওকে, সবার জন্য একটা রেইনবো গ্রুপ, ওকে ফাইন। তো সবার জন্য একটা হাতে। আর এরকম কে আছে 500 টাকা আর ক্যাপাসিটি রাখে? মতিন সাহেব, জি তাই না? বলেন জোরে একটা হাত তালি হবে। তো ওনার আসলে সেই ক্যাপাসিটিটা আছে, এটা ফিল করেন না আবার যে ওনার বাড়ি কক্সবাজার এই জন্য ওনার আনা capacity আছে। ঠিক আছে, উনি কক্সবাজার থেকে আনবে না, ওনার ইচ্ছা রাখলে সে চিটাগাং থেকে ওনার 500 লোক আনার ক্যাপাসিটি আছে। বুঝা গেছে? আর কারো সেই ধারণাটা থাক বা না থাক, এটা আমার আছে। থ্যাংক ইউ, ওকে। ওনার জন্য একটা রংধনু কইলাকে কে ডাকছে? রেইনবো আসেন, রেইনবো। রেইনবো, ওকে ভাই। পাঁচশো হয়ে গেল। 3 মাসে 15 কিন্তু কমপ্লিট। আপনারা যারা বলতে লেট করবেন তারা কিন্তু সিট ফিল করবেন। ঠিক আছে, আবারও বলি, বলাটা কঠিন, করাটা সহজ। বলতে পারবেন তারা করতেও পারবেন। আমি কি বুঝাতে পারছি? বলার মতো সহজ যারা আছে, করাটা যেহেতু তার থেকে সহজ, তার তো এমনি সব সহজ তৈরি হয়ে যাবে। ক্লিয়ার? আমরা তার জন্য তাদের জন্য জোরে আরেকটা হাততালি দিই। রেইনবো গ্রুপের মতো আরো কোনো গ্রুপ কি আছেন? স্বপ্নবাজ। স্বপ্নবাজ, ওকে ফাইন। স্বপ্নবাজ টিমের জন্য একটা হাততালি হবে। স্বপ্নবাজ, আরো কেউ কি আছেন? স্বপ্নবাজের জন্য জোরে একটা হাততালি হবে। আরেকটা? ও, ড্রিম হেভেন, ওকে, সামনে বলে। সবার জন্য জোরে সর্বোচ্চ একটা হাততালি হবে। তাদের সম্পর্কে একটু বলি, সেটা হচ্ছে তারা করোনাকালীন সময় একটু ইন্টারনেটের সাথে অ্যাড হয়েছে। সেই করোনাকালীন সময় অ্যাড হয়ে যদি 500 লোককে নিয়ে আগামী 1 ফেব্রুয়ারি এই কক্সবাজারে অ্যাটেন্ড করতে পারে, তাহলে আপনারা যারা আগে থেকে শুরু করছেন তারা কেন নয়, সেটা আপনার এবিলিটির কাছে আমার প্রশ্ন। সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ। আর কেউ? মিশন, বেস্ট মিশন।
840 জন, এটা সহ 840। ও আচ্ছা, তো ঠিক আছে, তো 840 আপনি যদি বলতেন আলাদা ভাবে 500, তাইলে আমার কাছে খুব ভালো লাগে। ঠিক আছে? Okay, fine. Okay, fine. Trust. Trust আছে। Trust আছে, এটা সর্বোচ্চ তাড়াতাড়ি হবে। আপনাদের কক্সবাজার আসতে যতটুকু খরচ হয়, ওনারা কিন্তু একদম বাংলাদেশের সেই উত্তর প্রান্তে, সেই তেঁতুলিয়া, সেই পঞ্চগড়, বোঝা গেছে বিষয়টা? এখানে খরচটাই ফ্যাক্টর না। আপনারা ঢাকা থেকে চিটাগাং থেকে আসতে যতটা সময় লাগে, ওনাদের 2 দিন সময় লাগে কক্সবাজার পর্যন্ত এসে পৌঁছতে। আপনারা যতটুকু সময় এখানে দিবেন, তার থেকে দ্বিগুণ সময় হাতে নিয়ে কিন্তু তাদের আসতে হয়। সেই ক্ষেত্রে তারা ওইখানে 500 লোক আনা মানে কিন্তু 1000 লোক আনার সমান। আর কেউ কি আছে না কমাই দিব? আর কে আছে? তার জন্য জোরে একটা হাততালি হবে। চলে আসেন, চলে আসেন। জি, ইউনাইটেড অ্যাসোসিয়েট, ওকে। তো তাদের জন্য সর্বোচ্চ আরেকটা হাততালি হবে। আরেকজন কে নাম তুলছে? কে? বগুড়া, বগুড়া। আলমগীর ভাই। জি, থ্যাংক ইউ। কতজন? 800 জন। ওকে ভাই, ওনাদের জন্য একটা হাততালি হবে। কতজন হইল? 4.5 হয়ে গেল, আর 500 হইল। একজন পাবে, একজন বাকি আছে। একজন কে আছেন? একজন সোহাগ সাহেব, ওকে ফাইন, চলে আসেন আপনি। ঠিক আছে, এখন বলেন 5000 তো সবাই লিস্ট দিয়ে দিচ্ছেন, 5000 লোক আনবেন। এখন আপনারা কি মনে করছেন যে কোম্পানি গাড়ি টাড়ি পাঠাবে পরে আসবে এরকম কিছু? কিভাবে আসতে হবে? এভাবে আসতে হবে। এটা সম্পর্কে কি আপনারা জানেন? কারা কারা ট্যুর প্যাকেজ সম্পর্কে জানেন? সবাই জানেন, মাশাআল্লাহ। তাহলে কি ট্যুর প্যাকেজ কি আমার আলোচনার দরকার আছে? আলোচনার দরকার নেই। তারপরও 2-4-5 লাইন যে বিষয়টা একদম মিনিমাম জিস্ট আপনারা না জানলেই নয়, আপনারা হয়তো বিভিন্ন ভাবে শুনছেন, বিভিন্ন ভাবে জানছেন, তার মধ্যে এইখান থেকে 2-4-5 লাইন যেটা না জানলেই নয়, এই বিষয়টা বা এই জিস্টটা আপনার নিয়ে যাওয়া উচিত। ঠিক আছে, সেই বিষয়টা আমি চয়নকে একটু আমন্ত্রণ জানাবো। চয়নের জন্য জোরে একটা হাত তালি। পরিচালকদের কিন্তু দেখা যায় খুব কম, নায়ক নায়িকাদের সিরিয়াল হয় বেশি। তো যারা নেপথ্যে থেকে পিছনে থেকে কাজ করে, একজন চয়ন, তার জন্য জোরে আরেকটা হাত তালি। আমি আলোচনা করছি। আসসালামু আলাইকুম। নিঃসন্দেহে সবাই ভালো আছি। প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। সাকসেসফুলি আমরা আমাদের মিশনটা মোটামুটি প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, যেহেতু আগামীকালকে আমাদের শেষ হবে। তো ভূমিকা না করে মূল আলোচনা। আমাদের বর্তমানে ওয়ার্ল্ড ভিশন টু ইন্ডিয়া লিমিটেড গত 10 বছরে যতগুলো প্রজেক্ট অথবা পরিকল্পনা হাতে নিয়েছে, তার মধ্যে সবচেয়ে বেস্ট যে প্রজেক্ট সেটার নাম হচ্ছে এসডিপি। ইয়েস অর নো? সেলস ডেভেলপমেন্ট প্রজেক্ট। এই প্রজেক্টটা সাকসেসফুলি আমরা এই মাসের 10 তারিখে শেষ করেছি। এসডিপি 1 10 তারিখের পর থেকে যে প্যাকেজটা শুরু হয়েছে সেটা হচ্ছে এসডিপি 2। যেহেতু 1 এবং 2 এর মধ্যে একটু ডিফারেন্স আছে,
পার্থক্যটা থাকার কারণে আলোচনাটা আমি একটু করি, তারপর আপনাদের আমার বিশ্বাস যতটুকু আপনারা ধারণাটা আছে ওইটা আরেকটু পাকাপোক্ত হয়ে যাবে। তো এসডিবি 2 তে আমরা তিনটা অপশন রেখেছি। প্রথম হচ্ছে সিঙ্গেল, অর্থাৎ আমরা যদি একটা প্যাকেজ দিয়ে এসডিবি তে সম্পৃক্ত হতে চাই তাহলে শুধুমাত্র সেই প্যাকেজটা হতে হবে কি এখন সেটা চিনবো কিভাবে? যেমন আপনাদের মোবাইল নাম্বারে তো আমাদের এখানে আইডি, ইয়েস অর নো? আপনার মোবাইল নাম্বারটা যখন দেখবো শুধু মোবাইল নাম্বার, তাহলে ধরে নিব এটা এসডিপি 1। যদি ওই আইডিটা ট্যুর প্যাকেজ না হয় তাহলে সেটা কিন্তু ক্যাশব্যাকের অন্তর্ভুক্ত হবে না। যদি নাম্বারের পরে 1 এবং 2 বসে তার মানে তিনটা সেন্টার কিন্তু ড্রপ হয়েছে। তাহলে 2 এবং 3 কার্বন ক্ষেত্রে হচ্ছে দ্বিতীয়টা হবে আমাদের হেলথ আইটেম। হেলথের 200 পয়েন্টের প্যাকেজ কাটতে হবে যেটা মোরিঙ্গা দিয়ে সাজানো আছে, ইয়েস অর নো? 3 নম্বর প্যাকেজটা হচ্ছে ইলেকট্রনিক্স আইটেম দিয়ে সাজানো আছে। তার মানে আমাকে একটা ট্যুর প্যাকেজ কাটতে হবে, একটা ইলেকট্রনিক্স প্যাকেজ কাটতে হবে, আরেকটা কি কাটতে হবে? হেলথ প্যাকেজ। যদি সুপার টার্বো কাটি তার মানে 7টা, 1 3 7, 7 এর মধ্যে কি আছে? 2টা ট্যুর প্যাকেজ থাকবে। তার মানে আমি এবং আমার পরিবারের একজনকে এই ট্যুরে নিয়ে আসতে পারবো। আমি আমার ট্যুর প্যাকেজে যে সকল সুযোগ সুবিধা পাবো আমার পরিবারের মেম্বারের জন্য সেম সুযোগ সুবিধায় থাকবে। তাহলে ট্যুর প্যাকেজে 400 পয়েন্ট, হেলথ প্রোডাক্ট থাকবে 600 পয়েন্ট, তাহলে 1000 পয়েন্ট থাকবে। ইলেকট্রনিক্স এর উপরে 200 পয়েন্ট। এই শীটটা গতকাল কিন্তু সবাইকে দিয়েছি আমি, কি পেয়েছেন না? শীটে লেখা আছে। এছাড়া গ্রুপে ফেসবুকে দেওয়ার চেষ্টা করেছি। এরপরেও যদি কারো না থাকে 507 নম্বর রুমে যোগাযোগ করবেন, আমি শীট দিব যদি কেউ না পেয়ে থাকেন। ওই শীটে বিস্তারিত লেখা আছে। যেহেতু টাইম শর্ট আমি একটু টেনে যাচ্ছি। সপ্তম যে প্যাকেজটা কাটতে হবে সেটা হচ্ছে বিউটি এন্ড ফ্যামিলি প্যাকেজ, অর্থাৎ কসমেটিক্স এর 3টা প্যাকেজ আর আমাদের কিচেন আইটেম নিয়ে 6টা সেটের একটা প্যাকেজ আছে যেটাকে আমরা ফ্যামিলি প্যাকেজ বলি। এই 200 পয়েন্ট। এখন এইখানে শুধু একটা সংশোধন আপনারা করতে পারবেন। সেই সংশোধনটা কি? আমরা যদি মনে করি যেমন ফ্যামিলি মেম্বার যদি 6-7 জন হয় তাহলে এক চুলার রান্নাটা কিন্তু সময় বেশি লাগে, তাহলে 2 চুলার রান্নাটা কিন্তু ফ্যামিলিতে সাপোর্ট করে, ইয়েস অর নো? আপনি কসমেটিক্স প্যাকেজ 3টা যখন এন্ট্রি দিচ্ছেন 200 পয়েন্টের প্যাকেজে, ওই সময় শুধু অর্ডার দেওয়ার সময় আপনি বলবেন কসমেটিক্স প্যাকেজ একটা কম দিয়ে চুলা 2টা দিতে, কারণ ইলেকট্রনিক্স এর ভিতরে চুলা কিন্তু একটা আছে। বিষয়টা কি বুঝাতে পারছি? শুধু এইটুকু আপনি সংযোজন বিয়োজন করতে পারবেন। অর্থাৎ কসমেটিক্স 3টা জায়গায় কয়টা নেব? 2টা। ওই জায়গায় শুধু চুলা একটা অতিরিক্ত নিব, কারণ 2টা প্রাইস এবং পয়েন্ট 2টা কি আছে? সেম আছে। বিষয়টা কি ক্লিয়ার? আচ্ছা, এইবার ট্যুর প্যাকেজটাকে কেন হাইলাইট করলাম এই বিষয়টা একটু শেয়ার করছি। ট্যুর প্যাকেজে কি কি জিনিস থাকবে? এটা কিন্তু ট্যুর না, ট্যুর প্যাকেজ। আমরা এটার নাম দিয়েছি কি? ট্যুর প্যাকেজ, কারণ এটার মধ্যে অনেকগুলো ফ্যাসিলিটি থাকবে। তার আগে আমরা একটু যারা কে লাইভে আছে একটু কাইন্ডলি হাত তুলবেন। কে লাইভে আছে? মানে আমরা প্রোগ্রামটা কে লাইভে আছে? আমরা একটু সবাই লাইভটা একটু অফ করি, ফেসবুক লাইভটা একটু অফ করি, প্রয়োজনে ভিডিও করি। কারণটা হচ্ছে আমরা যদি মার্কেটিং এর এখন গোপন জিনিসটা আপনাদের সাথে শেয়ার করবো, আমাদেরকে যদি কেউ